দর্শক কালের কণ্ঠে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মিজানুর রাশিক। আমরা এই মুহূর্তে রয়েছি বাফুফের যে এলিট টার্ফ রয়েছে বাফুফে ভবনের ঠিক পার্শ্ববর্তী জায়গায়, সেখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। কারণ এইখানে নির্মিত হয়েছে নতুন টার্ফ বসানো হয়েছে, যেটা আগে ছিল একেবারে প্রায় মৃত বলাই যায়। এবং এই টার্ফের কাজ কিন্তু এখনও শেষ হয়নি, 2-3 দিন বাকি রয়েছে। এবং আমরা তাদের কাজের ব্যাঘাত ঘটিয়ে আমরা আজকে টার্ফ নিয়ে আলোচনা করব। তো আমার সঙ্গে আজকে আলোচনায় থাকবেন আশিকুর রহমান, তিনি খেলারট লাইভের ক্রীড়া সাংবাদিক। সো প্রথমে যে কথা হচ্ছে যে এই যে টার্ফটা করা হয়েছে, এই টার্ফটা কিন্তু একেবারে মানসম্মত টার্ফ বলা যায়। আপনারা স্ক্রিনে কীভাবে দেখছেন বা কেমন দেখছেন সেটা আমরা জানি না। যদি কাছ থেকে দেখেন এই টার্ফটাকে তাহলে হয়তো বলবেন যে লা মাসিয়ার সেকেন্ড ট্রেনিং টার্ফ হচ্ছে এইটা। সো আশিকের কাছে আমার প্রশ্ন থাকবে যে ঠিক কতটা উন্নতি সম্ভব এই টার্ফে প্র্যাকটিস করে বাংলাদেশের আন্ডার যে এইজ প্লেয়াররা রয়েছে তাদের পক্ষে? দেখুন, যেই টার্ফটি বসানো হয়েছে অবশ্যই এখানে ভালো প্র্যাকটিস করা সম্ভব। কারণ আমরা যেই প্রাঙ্গণটিতে দাঁড়িয়ে আছি, বাফুফের ফেডারেশন প্রাঙ্গণটা, এইখানেই কিন্তু জন্ম নেয় বাংলাদেশের অনেক তারকা খেলোয়াড়দের। এবং এই প্রাঙ্গণটিতে কিন্তু এইজ লেভেল থেকে আর কি তারা প্র্যাকটিস করবে। আন্ডার 16 বলেন, 17 বলেন, এরাই কিন্তু মূলত এই মাঠটিতে আসলে খেলতেছে। তো এই যে দীর্ঘ সময় ধরে বা বিগত কিছু সময় ধরে কিন্তু এই মাঠটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল। এখানে তেমন কোনো প্র্যাকটিসও হচ্ছিল না বা বিশেষ কোনো আয়োজনও কিন্তু এখানে ছিল না। বর্তমানে এই যে এই টার্ফটি করা হয়েছে এবং খুবই উন্নত মানের একটি টার্ফ করা হয়েছে, সেটি নিঃসন্দেহে প্লেয়ারদেরকে আরও ভালো অনুশীলনের সুযোগ করে দেবে, আরও বেশি অনুশীলনের সুযোগ করে দেবে। এবং যে কোনো জিনিসেই শুধুমাত্র খেলা না, আপনি যে কোনো বিষয়ে অগ্রগতির জন্য কিন্তু যত বেশি আপনি প্র্যাকটিস করবেন তত আপনি সেটাতে স্কিলফুল হতে পারবেন। আর বিশেষ করে ফুটবলের এখন যে একটি গণজোয়ার সৃষ্টি হয়েছে, যদি আমি আরেকটু স্পেসিফিক্যালি বলি, গত বছরের 5ই আগস্টের পর থেকে আমাদের সম্মানিত তাবিদ আউয়াল সাহেব প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ফুটবল নিয়ে আসলে তিনি যে পরিমাণ কাজ করে গেছেন, ফুটবলের যে একটি উন্নয়ন আমরা দেখছি এখন, সেটি কিন্তু অনেকাংশেই তাবিদ আউয়ালের নেতৃত্বের মাধ্যমেই আসছে। তো আমার মতে এই টার্ফটি বেশ ভালো কিছু আমাদেরকে এনে দেবে অবশ্যই। ওয়েল, গুড রিপ্লাই ফ্রম আশিক। অ্যান্ড তিনি বলছিলেন যে এই টার্ফ থেকেই বাংলাদেশের যারা ভবিষ্যৎ ইয়াংস্টার রয়েছেন, সুপারস্টাররা রয়েছেন, তারা আসলে ভালো কিছু করতে পারবেন। আমাদেরও আশা ঠিক ওই রকম। তবে আমার কথা হচ্ছে যে যেই টাকায় আসলে এই টার্ফটা করা হয়েছে বা এই টার্ফ করতে যত টাকা বাজেট হয়েছে, সেই বাজেটে যদি ঢাকার আরও প্রত্যেকটি যে স্টেডিয়ামগুলো রয়েছে সেগুলোকে যদি নবনির্মাণ করা যেত, তাহলে কি বাংলাদেশের স্টেডিয়াম বাড়তো কিনা? দেখুন, স্টেডিয়াম বাড়িয়ে তো আসলে লাভ নেই, কারণ আমাদের পর্যাপ্ত স্টেডিয়াম কিন্তু রয়েছে। আমাদের মধ্যে অনেকেই বলে যে আমাদের তরুণদের জন্য খেলার জায়গা খুবই কম। কথাটি পুরোপুরি সত্য বলে আমি মনে করি না, এটি আংশিক সত্য। কারণ কি, আমাদের পর্যাপ্ত মাঠ না থাকলেও অনেকগুলো মাঠ কিন্তু আমাদের রয়েছে, এটা কিন্তু সত্যি। সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে যে এই মাঠগুলো মানে পরিপূর্ণ অবস্থায় নেই, যে খেলার মতো পরিবেশ যে আমরা বলবো সেটি কিন্তু নেই। অনেক এরকম মাঠ দেখেন আমাদের ঢাকার বিভিন্ন প্রান্তে রয়েছে, দেশের বাকি অঞ্চলগুলোতে আমি নাই গেলাম, ঢাকার মধ্যে এরকম অনেক মাঠ রয়েছে যেখানে কিন্তু আপনার নেশাখোর যারা আছে, যদি একদম শুদ্ধ বাংলা ভাষাতেই বলি যে নেশাখোরদের একটি আস্তানা হয়ে গিয়েছে, তারপরে জুয়ারিদের আড্ডাখানা হয়ে গিয়েছে। এই যে আন্তর্জাতিক লেভেলের মাঠগুলো পরিত্যক্ত হয়ে রয়েছে, আমরা খেলার উপযোগী পরিবেশ না পেয়ে এত ভালো ভালো মাঠ হারিয়ে ফেলেছি কালের পরিক্রমায়। এটি কিন্তু আমাদের খেলাধুলাকে বেশ পিছিয়ে রাখছে। তো যখন আপনি এই রকম মাঠগুলো থাকার পর আপনি এগুলোর ব্যবহার করতে না পারবেন, এটি কিন্তু দেশীয় ক্রীড়াঙ্গনের জন্য বেশ ক্ষতিকরই বলবো আমি। যেই প্রাঙ্গণে আমরা এখন আছি, এইখানে যেই অর্থায়নের মাধ্যমে, যেই অর্থ খরচ করে এরকম একটি টার্ফ বসানো হয়েছে, আমার মনে হয় খুব বেশি অর্থও যে প্রয়োজন হবে বাকি যেই মাঠগুলো রয়েছে সেগুলো পুনর্নির্মাণ করতে, এমনটিও কিন্তু নয়। তো আমরা যদি এরকম একটি উদ্যোগ নেই বা ফেডারেশন বা যুব ক্রীড়া মন্ত্রণালয় যদি এমন কোনো উদ্যোগ নেয় যে আমাদের পরিত্যক্ত যে মাঠগুলো রয়েছে সেগুলোকে যদি
পুনর্নির্মাণ করা যায় বা সংস্কার কাজ করে এগুলোকে আবার খেলা যদি বিভিন্ন খেলার কার্যক্রম শুরু করা যায় তাহলে আমার মনে হয় ক্রীড়াঙ্গনের জন্য বেশ উপকার হবে। আশিক যে কথাটা বলেছিল যে বাংলাদেশের যে স্টেডিয়ামগুলো রয়েছে, ফুটবল স্টেডিয়াম হোক, ফুটবল হোক, ক্রিকেট স্টেডিয়ামগুলোর আশেপাশে কিন্তু নেশাখোরদের আখড়া, আসলে এই জিনিসটা কিন্তু খুব প্যাথেরিক একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের স্পোর্টস লাভারদের জন্য। কারণ বাংলাদেশের যেসব স্টেডিয়ামগুলো আন্তর্জাতিক মানের, আপনি যেমন ধরেন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, তারপর হচ্ছে ফুটবলের জন্য ন্যাশনাল স্টেডিয়াম, তারপরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম, এরপর যেই কিংস এরিনার কথা বাদ দিলাম কারণ ওইখানে হচ্ছে ওইটা বসুন্ধরার আবাসিকের ভিতরে, যে কারণে ওইখানে কোনো রকম নেশাখোরদের আখড়া বসে না। তবে এই বাইরে যে কটা নাম বললাম সবখানে কিন্তু নেশাখোরদের আখড়া বলা যায়। ইভেন ন্যাশনাল স্টেডিয়াম এবং বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম, এই দুইটা স্টেডিয়ামে কিন্তু আপনি যদি সকাল বিকাল রাত তিন বেলার জায়গায় 6 বেলায় যদি ওইখানে ঢুকেন তাহলে কিন্তু দেখতে পাবেন নেশাখোরদের আখড়া। আশিক, আমি কি কোনো রকম ভুল বললাম কথাগুলো? দেখুন, ন্যাশনাল স্টেডিয়াম তো যথেষ্ট সুন্দর করে আবার কামব্যাক করেছে, বা যেই পর্যালোচনা করে বা যেই পরিমাণ পর্যবেক্ষণের মাধ্যমে স্টেডিয়ামটি এখন করা হয়েছে, এখন যে আসলে মাঠের ভেতরে এরকম কোনো অনৈতিক কার্যক্রম হচ্ছে তেমনটি নয়। কিন্তু যদি আমি ভুল না বলে থাকি বা আমি ভুল না দেখে থাকি, আমি আসলে মাঠের বাহিরে বা বিভিন্ন প্রান্তে কিন্তু এমনটি ঠিকই দেখেছি যে ছোট ছোট যুবকরা বিভিন্ন মাদকে জড়িয়ে পড়েছে। তো এটি আমার কাছে খুবই দুঃখজনক একটি বিষয়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি এই পর্যন্ত যে কটা স্পোর্টস দেখেছি বা ম্যাচের সরাসরি সম্প্রচার দেখেছি, সবখানে কিন্তু একেবারে একটা দলের এন্ট্রি সহ শট নেওয়া হয় এবং সেইখানে স্টেডিয়ামগুলোর নিচে শুধু গাড়ি পার্কিংয়ের জায়গা থাকে এবং বিভিন্ন কক্ষ থাকে, বাট আমি কখনো দেখিনি যে কোনো স্টেডিয়ামের নিচে দোকানপাট থাকে। আশিক, এই জিনিসটা আপনাকে কি অবাক করে কিনা? অবাক করে আবার করে না। আসলে মানে এই বিষয়টি নিয়ে বলতে গেলে আমার নিজের মাতৃভূমি সম্পর্কে কিছু বদনাম করতে হবে। তো আমাদের যে আন্তর্জাতিক মাঠগুলো রয়েছে এগুলোর বাহিরে বা এই স্টেডিয়ামের অঞ্চলটির মধ্যে যখন একদম লোকাল দোকানপাট দেখা যায়, এই জিনিসটি কিন্তু খুবই নেতিবাচক। তাছাড়া যখন একটি আন্তর্জাতিক মানের খেলা হয়ে থাকে বা আন্তর্জাতিক প্লেয়াররা আসে বা বিদেশ থেকে কোনো টিম আসে, তখন কী রকম উদ্যোগ নেওয়া হয় যে স্টেডিয়াম প্রাঙ্গণে যতগুলো দোকান রয়েছে সেগুলো কিন্তু ম্যাচ পূর্ববর্তী দিন বা ম্যাচ দিন বন্ধ করে রাখা হয়। কিন্তু এটি কি আসলে আলটিমেট সমাধান? মানে দোকান কিন্তু ঠিকই রয়েছে, বা এই যে বিশ্বের বড় বড় মানের খেলোয়াড়রা আসতেছে, কোচ আসতেছে, বিভিন্ন স্টাফ, এরা যখন দেখছে যে মাঠ অঞ্চলটিতে এরকম লোকাল দোকানপাট রয়েছে বা হচ্ছে মাঠের পরিবেশ নিয়ে আরও কিছু কমপ্লেন তারা কিন্তু করতেছে, এটি কিন্তু আন্তর্জাতিক মহলে আমাদের দেশের কিছু দুর্নাম ছড়াচ্ছে। হ্যাঁ, এটা অবশ্যই আমাদের দেশের জন্য দুর্নামের একটি বিষয়। কারণ বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো স্টেডিয়ামে আপনি খেলা দেখতে যান, আপনি কখনোই দেখবেন না স্টেডিয়ামের নিচের কথা আমি বাদ দিলাম, স্টেডিয়ামের 1 কিলোমিটারের মধ্যে কোনো দোকানপাট আছে। যারা যা কিছু দরকার হয়, স্টেডিয়ামের ভিতর তো খুব সম্ভবত পানি নিয়েও ঢোকা যায় না, হয়তো হালকা পাতলা কিছু স্ন্যাক্স নিয়ে ঢোকা যায়, সেইগুলো হচ্ছে দর্শকরা যারা খেলা দেখতে আসেন তারা কিন্তু একেবারে বাসার ওইখান থেকে কিনে নিয়ে তারপর মাঠে ঢোকেন। কিন্তু আমাদের ন্যাশনাল স্টেডিয়াম বলেন, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম বলেন, অথবা বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম বলেন, এইসব মাঠগুলোর নিচে কিন্তু ফার্নিচারের দোকান, জার্সির দোকান, ক্রিকেট বলের দোকান, ব্যাটের দোকান, রেফ্রিজারেটরের দোকান, বিভিন্ন সব ভ্যারাইটিস রকমের আইটেম বিক্রি করা হয়। আসলে এই জিনিসগুলো একটা দেশের স্টেডিয়ামকে কিন্তু আসলে নেতিবাচক প্রভাব ফেলতে কিন্তু সহায়তা করে, আমার খুব সম্ভবত এটা মনে হয়। হ্যাঁ, এখন আসা যাক আবারও টার্ফের কথায়। বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের যে টার্ফটা রয়েছে সেই টার্ফের ঘাসগুলো কিন্তু মরে গিয়েছে, একেবারে মরে গিয়েছে, এবং ওইখানে যদি আপনি টার্ফে হাত দেন তাহলে আপনি দেখবেন আপনার কাছে মনে হবে যে প্লেন কোনো কিছুতে আপনি হাত দিচ্ছেন, হাতে ধার লাগছে। তবে আপনি যদি এই যে বাফুফে ভবনের এই এলিট টার্ফে যদি আপনি হাঁটেন, আপনি হাঁটলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি ঘাসের মধ্য দিয়ে হাঁটছেন। সো আসলে আশিক, বাফুফে চাইলেই কি বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের টার্ফটা চেঞ্জ করতে পারে কিনা?
দর্শকদের জন্য আমি একটু সহজ করে দেই, আমরা আসলে কথা বলছি কমলাপুর মাঠ নিয়ে, তাই না? তো কমলাপুর মাঠটির যেই বর্তমান পরিস্থিতি সেটি কিন্তু খুবই নাজেহাল অবস্থায় রয়েছে। আর ফুটবল মূলত পায়ের খেলা, পায়ে দিয়ে আমরা যখন আর কি ফুটওয়ার্ক দেখাবো বা ড্রিবলিং বলি, স্কিল বলি, বা যত রকমের কারুকার্য আছে আমাদের পায়ের, একটি রান করার সময় যখন আমরা একটি স্মুথ সারফেসের জন্য পা পিছলে পড়ে যাব, এটি কিন্তু আমার খেলায় ব্যাঘাত ঘটাচ্ছে। আর আমরা এখন যেই প্রাঙ্গণটিতে আছি, এখানে নবনির্মিত যেই টার্ফ, এখানে আসলে আমার মনেই হচ্ছে না এটি একটি প্লাস্টিকের ঘাস বা আর্টিফিশিয়াল টার্ফ। আমার কাছে কিন্তু এখনও মনে হচ্ছে যে আমি ন্যাচারাল কোনো ঘাসের উপর দাঁড়িয়ে আছি। আর কমলাপুর স্টেডিয়ামের কথা যদি বলি, যদি হচ্ছে ওই মাঠটিকেও আমরা কাজে লাগাতে পারি, কিভাবে কাজে লাগানো যাবে, যদি আমরা পুনর্নির্মাণ করতে পারি, এই রকম একটি উদ্যোগ নিয়ে নতুন করে টার্ফ বসানো বা আদার যত মেনটেনেন্সের বিষয়টি আছে সেটি যখন আমরা করব, তখন কিন্তু অবশ্যই আরও একটি মাঠ আমাদের বাড়তেছে। তো মাঠ বাড়লে আমি আগেও যেটা বলেছিলাম যে মাঠ বাড়া মানে কি আমাদের অপরচুনিটি বাড়া। তো যত বেশি মাঠ বাড়বে বা অপরচুনিটি আসবে, ততই কিন্তু আমরা আমাদের খেলোয়াড়দের মান বাড়াতে পারবো। দর্শকদের জন্য আমি একটা তথ্য দিয়ে রাখি, আমি 2021 সালে যখন আমার এইচএসসি পরীক্ষা হয়, তো এইচএসসি ঠিক 2 মাস আগে ইন্ডিপেন্ডেন্স কাপ হয়, সেটা হচ্ছে কমলাপুর স্টেডিয়ামে। সো আমি তখন আমার লাইফে প্রথমবার আমি বিএফএফের হয়ে কাজ করি, এবং তখন আমি বল বয় ছিলাম, ওই ইন্ডিপেন্ডেন্স কাপের বল বয় ছিলাম। সো যখন সেকেন্ড ম্যাচ ডের দিন আমি জাস্ট বলটা নিয়ে হাফ টাইমের পর বলটা নিয়ে আমি একটু ড্রিবলিং করছিলাম বা জাগলিং করছিলাম মাঠের কোনাতেই। তো তখন আমি হুট করে আমি পিছলা খেয়ে পড়ে গেছি। সো এত দর্শকের সামনে আমি পিছলা খেয়ে পড়ে গেছি, এটা আমার জন্য মানে খুব লজ্জাজনক একটা বিষয় ছিল, কারণ অনেক মানুষজন ছিল ওইখানে, প্রায় 7-8 হাজারের মতো দর্শক ছিলেন, এবং তারাও দেখেছেন যে একজন বল বয় ড্রিবলিং জাগলিং করতে গিয়ে তিনি মাঠে পড়ে গেছেন। সো ওইখানে কিন্তু আপনি একটা স্টেপ হাঁটলেই যদি সাবধানের সহিত না হাঁটেন, তাহলে কিন্তু এখানে আপনার পিছলা খেয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপনি যদি এই টার্ফটাতে যদি দাঁড়ান, তাহলে আপনার মনে হবে টার্ফটা আপনাকে এইভাবে ধরে আছে, জাস্ট এইভাবে আপনাকে আঁকড়ে ধরে আছে, যে তোমাকে কোথাও যেতে দেবো না। আসলে এই বিষয়ে কি বলবেন? যেমনটি বলছিলেন যে আপনি ড্রিবলিং আর জাগলিং করতে গিয়ে স্লিপ করে পড়ে গিয়েছিলেন। দেখুন, মডার্ন ফুটবল কিন্তু শুধুমাত্র যে ফুটওয়ার্ক বা স্কিলের উপর তার কিন্তু নয়। কারণ একটি প্লেয়ারকে যে পরিমাণ অ্যানালাইসিস করা হচ্ছে বর্তমানের প্রযুক্তি যুগে, সেই ক্ষেত্রে শুধুমাত্র ফুটওয়ার্ক দিয়েও যে হবে তাও কিন্তু নয়। আর যে বিষয়টি নিয়ে আমি আসলে মূলত বলতে চাচ্ছি, ফুটবল এখন ক্ষিপ্রতার মধ্যেও কিন্তু চলে গিয়েছে। অবশ্যই আপনার পেস কিন্তু এটা আপনাকে যতই মনিটাইজ করা হোক, সেটা কিন্তু আপনার থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। আপনার ড্রিবলিং আপনাকে মনিটাইজ করে, আপনার পায়ের স্কিল আপনাকে মনিটাইজ করে, কিন্তু এটার একটি কাউন্টার প্ল্যান তারা করতে পারবে। বাট আপনার যদি গতি থাকে, এই গতি কিন্তু আপনাকে মনিটাইজ করলেও খুব একটা ফায়দা কিন্তু হচ্ছে না। এটা আমার ব্যক্তিগত মতামত। তো বিষয়টি হচ্ছে, আপনি যদি একটা স্মুথ সারফেসে ফুটবলের মতো একটি খেলা যদি আপনি মনে হয় মাঠে ঘাসের মধ্যে খেলতেছেন, বাট আপনার জন্য আলটিমেটলি এটা অনেকটা স্মুথ সারফেস সমতুল্য, সেখানে কিন্তু আপনি আপনার এই ক্ষিপ্রতা দেখাতে পারছেন না। এটি কিন্তু অ্যাজ এ প্লেয়ার আপনার জন্য বিশাল একটি ডিসঅ্যাডভান্টেজ হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় সেই একই কথায় আমি ফিরে যাব, যদি মাঠটিকে আবার সংস্কার করা হয় এবং উন্নত মানের এরকম টার্ফ বসানো হয় বা ন্যাচারাল ঘাসও বসানো হয়, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা আরও একটি আন্তর্জাতিক মানের মাঠ কিন্তু আমরা পেতে পারি। স্যাভেজ রিপ্লাই ফ্রম আশিক। আশিকের কাছে আমি দুইটা প্রশ্ন করে আশিকের কাছে দুইটা প্রশ্ন উত্তর জানতে চাইব, এবং তারপরে আমরা আমাদের এই পর্বটা শেষ করব। যে প্রথম প্রশ্ন হচ্ছে যে যেই টাকা খরচ করে এই টার্ফগুলো বসানো হয়েছে, ঠিক একই অর্থায়নে যদি এক এক করে ময়মনসিংহ স্টেডিয়াম, কুমিল্লা স্টেডিয়াম এবং মুন্সিগঞ্জ স্টেডিয়াম নবনির্মাণ করা হয়, তাহলে কি আসলে আমাদের ফুটবলের জন্য ভালো হয় কি না? আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে এইসব স্টেডিয়ামগুলো যদি রিপেয়ার করা হয় এবং পরবর্তীতে যদি আরও কিছু যে পরিত্যক্ত স্টেডিয়ামগুলো রয়েছে সেগুলো যদি রিপেয়ার করা হয়, তাহলে বাংলাদেশে এফসি এশিয়ান কাপ আয়োজন করাটা পসিবল হয় কি না? ধন্যবাদ। আসলে প্রথম প্রশ্নটি ছিল যে এই অর্থায়নের মাধ্যমে যে অন্য যে মাঠগুলো রয়েছে আমাদের,
সেগুলোকে আমরা আন্তর্জাতিক মানের করতে পারবো কিনা বা সেখান থেকে আমরা কোনো আউটকাম পাবো কিনা। অবশ্যই আমরা আউটকাম পাবো, কারণ একটি বিষয় কি, যখন আমাদের আন্তর্জাতিক মাঠ থাকবে সেখানে কিন্তু অবশ্যই খেলা পরিচালনা করা সম্ভব হবে। বাট যদি আপনার মাঠই না থাকে সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আমাদের দেশীয় পর্যায়ে কিন্তু অনেক খেলা হচ্ছে, বিশেষ করে বিপিএলের কথা যদি বলি, স্পেসিফিক 2টা বা 3টা গ্রাউন্ডেই কিন্তু এই ম্যাচগুলো হয়। বাট যদি দেশের বিভিন্ন পর্যায়ে আমরা ছড়িয়ে দিতে পারি আমাদের এই বিপিএলটি, সেক্ষেত্রে কিন্তু দর্শক বাড়তেছে, এবং দর্শক বাড়লে কি হবে, খেলার প্রতি মানুষদের আগ্রহ বাড়বে। এবং দেখুন একটি বিষয়, আমরা যদি ইন্ডিয়ার সাথে একটু কম্পেয়ার করি, ইন্ডিয়ার যেই ক্রিকেটের কথা বলি আইপিএল, তাদের প্রত্যেকটা ম্যাচ কিন্তু মানে এই পুরো সিরিজটা হোম অ্যান্ড অ্যাওয়ে 2টা ভিন্ন ভিন্ন ভেন্যুতে কিন্তু খেলা হচ্ছে। সেক্ষেত্রে কি হচ্ছে, হোম গ্রাউন্ডের দর্শকও তারা পাচ্ছে, অ্যাওয়েতে যখন আবার খেলা হচ্ছে প্রতিপক্ষেরও কিন্তু এটা হোম গ্রাউন্ড হয়ে যাচ্ছে, দর্শকে কিন্তু পরিপূর্ণ থাকতেছে। এই কারণেই কিন্তু আসলে আইপিএল এত জমজমাট। এখন বাংলাদেশের ফুটবলের কথা যদি বলি, যদি কোনোভাবে সম্ভব হতো আমাদের প্রত্যেকটি বিভাগে এইভাবে আমরা খেলাটি ছড়িয়ে দিতে পারবো, এক কথায় ঢাকা থেকে বিকেন্দ্রীকরণের যে বিষয়টা, সেক্ষেত্রে কিন্তু দর্শক বাড়বে, মানুষদের ফুটবলের প্রতি আগ্রহ বাড়বে। আগ্রহ বাড়লে কিন্তু আমাদের পাইপলাইনে আরও ভালো ভালো সম্ভাবনা আসবে। তো পাইপলাইন যখন স্ট্রং হবে তখন কিন্তু এই পাইপলাইনের খেলোয়াড়রাই কিন্তু আলটিমেটলি জাতীয় দলের হয়ে একটা সময় খেলবে এবং বিশ্বের দরবারে আমাদের দেশীয় পতাকাকে তারা উঁচু করে তুলবে। এর থেকে গর্বের বিষয় কি একটা খেলোয়াড়ের আর কিছু আছে? না, আর কিছু নেই। তবে দ্বিতীয় প্রশ্নের উত্তরটা জানতে চাইছি, শুধু আমি না, দর্শকরাও অধীর আগ্রহ অপেক্ষা করছে, যেহেতু এএফসি এশিয়ান কাপ খুব সন্নিকটেই, এবং এরপর হচ্ছে 27 সালে ছেলেদেরটা। সো বাংলাদেশ কোয়ালিফাই করতে পারবে কি না সেটা এখনও নিশ্চয়তা নেই এটার কোনো। তবে মাঠগুলো রিপেয়ার করলে কি আসলে এএফসি এশিয়ান কাপ আয়োজন করা যেতে পারে কি না? দেখুন, আমাদের নারীরা কিন্তু এএফসিতে কোয়ালিফাই করেছে এবং তারা ট্রিমেন্ডাস খেলতেছে। এখন তাদের যেই আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, এটা নিঃসন্দেহে আর কাউকে বলে বোঝাতে হবে না, সবাই কিন্তু দেখছে যে আমাদের নারীরা কতটা ভালো করছে। তো যেই প্রশ্নটি ছিল আপনার, যে এই মাঠগুলোকে যদি আন্তর্জাতিক মানের করা যায় সেক্ষেত্রে কি এএফসি করা যাবে কি না আমাদের দেশে? এএফসি অবশ্যই করা যাবে, কিন্তু আমরা এই বিষয়টি নিয়ে আপিল করতে কেন পারছি না? আমাদের পর্যাপ্ত আন্তর্জাতিক মানের মাঠ নেই। কিন্তু যদি আমাদের পর্যাপ্ত মাঠগুলো থাকে এবং যে মাঠগুলো রয়েছে সেগুলোকে যখন আমরা সংস্কারের মাধ্যমে আরও আন্তর্জাতিক মানের করতে পারবো, তখন কিন্তু আমরা আসলে এএফসিতে অ্যাপ্লাই করতে পারবো যে আমাদের দেশে একটি ইভেন্ট আমরা হোস্ট করতে চাচ্ছি। এবং অ্যাজ এ হোস্টিং কান্ট্রি সহজ একটি বিষয় যদি আমি বলি, হোম গ্রাউন্ডের যে একটি অ্যাডভান্টেজ, হোম গ্রাউন্ডের দর্শকদেরকে বলা হয় মাঠের 12 নম্বর খেলোয়াড়। তো আপনি যখন একটি বড় টুর্নামেন্টে 12 জন খেলোয়াড় নিয়ে মাঠে নামবেন 11 জনের এগেনস্টে, অবশ্যই এটি আপনার জন্য খুব ভালো একটি ফলাফল নিয়ে আসবে। তো সর্বশেষ কথা এটাই যে আমাদের মাঠের যে নাজেহাল অবস্থা সেটিকে যদি আমরা পুনর্নির্মাণের ব্যবস্থা করতে পারি, আমার মনে হয় এএফসি এবং আরও আন্তর্জাতিক বিভিন্ন টুর্নামেন্ট আমরা আয়োজন করতে পারবো। এবং পাশাপাশি বড় বড় যেই টিমগুলো রয়েছে, যেমন ফর এক্সাম্পল ফুটবলের জন্য কিন্তু ইউরোপ ওয়ান অফ দ্য বেস্ট একটি রিজিয়ন বলা যায়। তো যখন আমরা ভালো ভালো দলের সাথে খেলবো, ভালো ভালো প্রতিপক্ষর সাথে কম্পিট করব, তাদের কাছে আমরা হারি বা জিতি, ফুটবল গোলের খেলা নিঃসন্দেহে, বাট তাদের থেকে কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে। আমরা আজকে একটা ম্যাচ হারলাম, কালকে আরেকটা ম্যাচ হারলাম, তারপরের দিন আমরা ড্র করলাম, এই পরিক্রমায় কিন্তু আমরা একদিন ঠিকই তাদেরকে কম্পিট করে জিতে যাব। তো সেই ধারাবাহিকতার অপেক্ষায় আমরা রইলাম এবং আমার মতো সকল দর্শকই কিন্তু একই অপেক্ষায় রয়েছে। আশিক বলেছে ফুটবলের 12 নম্বর দর্শক হচ্ছে 12 নম্বর খেলোয়াড় হচ্ছে দর্শকরা। তবে আমি যেটা জানি যে খুব সম্ভবত ফুটবলের 12 নম্বর খেলোয়াড় হচ্ছে রেফারি। আপনি বুঝতে পারছেন আমি কি বলছি? যদি আপনি অন্য সাইড দিয়ে আপনি একটু চিন্তা করেন, ওই বিষয়টি নিয়ে আসলে আমি কথা বলতে চাচ্ছি না। ওকে, তো আশিকের কাছে সর্বশেষ একটা প্রশ্ন নিব এবং এই প্রশ্নের পরে আমরা শেষ করে দিব। আশিক,
সাকিব নাকি হামজা? দেখুন, আমার কাছে প্রশ্নটি ভিত্তিহীন, মানে বাজেভাবে নেবেন না, কিন্তু হামজা ফুটবলের তারকা এবং সাকিব আল হাসান ক্রিকেটের তারকা, দুজনের ক্ষেত্র কিন্তু টোটালি ডিফারেন্ট। সাকিব বিশ্বসেরা অলরাউন্ডার, তাকেও যেমন মানে আসলে বাংলাদেশ দ্বিতীয়টি পাবে কি না বা পেলেও কত বছর পর পাবে সেটাও আসলে বলা মুশকিল। আর হামজা চৌধুরী সেও কিন্তু প্রিমিয়ার লিগের একজন প্লেয়ার। তো আরও একটি বিষয়, বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী মিডফিল্ড, ভুল করেছি, এশিয়ার সবচেয়ে শক্তিশালী কিন্তু হামজা চৌধুরী বর্তমানে। আর দক্ষিণ এশিয়ার সবচেয়ে স্ট্রং মিডফিল্ডও কিন্তু এখন বাংলাদেশের আয়ত্তে রয়েছে। তো দুইজনের দুটি ভিন্ন ক্ষেত্রকে আমি কখনো এক করব না। ক্রিকেটের জায়গায় সাকিব আল হাসান, হি ইজ বেস্ট ইন হিজ ওন ফিল্ড, অ্যান্ড হামজা চৌধুরী, হি ইজ অলসো এ লেজেন্ড বাট ইন হিজ ওন ফিল্ড। দেয়ার ইজ নো সাচ কম্প্যারিজন বিটুইন দেম। অলরাইট, দ্যাট ওয়াজ দ্য নিউজ ফ্রম দ্য সেন্টার। আমি মিজানুর রশিদ বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ সবাই।